প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্মের উপর আমার প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের আলোকে মৌলের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে বর্তমানে যে 116টি মৌল আবিষ্কৃত হয়েছে, সেই 116টি মৌলকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে এস ব্লক, 2 হচ্ছে পি ব্লক, 3 হচ্ছে ডি এবং 4 হচ্ছে এফ ব্লক। এখন প্রথমেই হচ্ছে এস ব্লক মৌল। 1 নম্বর হচ্ছে এস ব্লক। এস ব্লক মৌল বলতে আমরা এটাই বুঝি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করবে তাদেরকে বলা হয়ে থাকে এস ব্লক মৌল। যেমন হাইড্রোজেন 1s1, বেরিলিয়াম 1s2, 2s2, সোডিয়াম 1s2, 2s2, 2p6, 3s1। আরেকটি লিখি, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 1s2, 2s2, 2p6, 3s2। আরেকটি মৌল আমরা লিখব, ক্যালসিয়াম হচ্ছে 20, 1s2, 2s2, 2p6, 3s2। এখানে দেখো 3p6, তারপর হচ্ছে 4s2। এখানে হচ্ছে 10, 10, 20। এখানে লক্ষ্য করো যে এখানে আমরা হাইড্রোজেন, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রত্যেকটি মৌলেরই ইলেকট্রন বিন্যাসে কিন্তু সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করেছে। কাজে এরা প্রত্যেকই হচ্ছে এস ব্লক মৌল। এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি। এর মধ্যে হচ্ছে গ্রুপ 1A, গ্রুপ 2A এবং হচ্ছে হিলিয়াম, এই 14টি মৌল হচ্ছে এই এস ব্লকের অন্তর্ভুক্ত মৌল। এদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, NS 1 থেকে 2, 1 থেকে 2, অর্থাৎ এখানে n এর মান কিন্তু 1 থেকে শুরু হবে, 1, 2, 3, 4 ইত্যাদি। কাজেই এই এস ব্লক এর আবার এই ব্লক ভিত্তিক যে মৌলগুলো রয়েছে এদের আবার বিভিন্ন গ্রুপের নাম রয়েছে। যেমন 1A গ্রুপের যে মৌলগুলো তাদেরকে বলা হয়ে থাকে ক্ষার ধাতু, কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে। এরপরে হচ্ছে 2A গ্রুপের যে মৌলগুলো রয়েছে তাদেরকে বলা হয়ে থাকে মৃৎ ক্ষার ধাতু, কারণ মৃত্তিকার উপাদান রূপে এই মৌলগুলো বিশেষ করে ক্যালসিয়াম যৌগ রূপে মাটিতে পাওয়া যায়, এই জন্য এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়ে থাকে। এরপরে আসা যাক পি ব্লক মৌল। পি ব্লক হচ্ছে 2 নম্বর হচ্ছে পি ব্লক মৌল। লক্ষ্য করো যে পি ব্লক মৌল হচ্ছে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করবে তারাই হচ্ছে পি ব্লক মৌল। যেমন বোরন 1s2, 2s2, 2p1, নাইট্রোজেন 7, 1s2, 2s2, 2p3, সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। এখানে লক্ষ্য করো যে আমরা যে 3টি মৌলের ইলেকট্রন বিন্যাস লিখেছি, এখানে দেখো যে বোরন, নাইট্রোজেন, সালফার প্রত্যেকটি মৌলেরই কিন্তু ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করেছে। আর এই পি অরবিটালে প্রবেশ করার কারণে এদেরকে বলা হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টি।
এর মধ্যে যে এই 13 থেকে শুরু করে 13, গ্রুপ 13, 14, 15, 16, 17 এবং 18 নম্বর গ্রুপে হিলিয়াম বাদ দিয়ে সবগুলো মৌল হচ্ছে পি ব্লকের অন্তর্ভুক্ত। এছাড়াও নতুন আবিষ্কৃত এখানে লক্ষ্য করো যে নোহনিয়াম, তারপর হচ্ছে ফ্লোরোভিয়াম, মস্কোভিয়াম, লিবারমোরিয়াম, টেনেসন, তারপর হচ্ছে অর্গানেসন, এই কয়েকটি মৌলসহ মোট মৌলের সংখ্যা হচ্ছে 36টি। এই সকল মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2 NP1 থেকে 6 এদের ইলেকট্রন বিন্যাস। এরপরে আসি ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল বলতে আমরা বুঝি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করবে তারাই হচ্ছে ডি ব্লক মৌল। যেমন এখানে স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, এর ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 আর এখানে দিলাম 1। এরপরে দেখো স্ক্যান্ডিয়ামের পরে আমরা আরও কয়েকটি লিখি, যেমন আয়রন 26 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 6। আরেকটি লিখি জিঙ্ক 30 1s2 2s2 2p6 3s2 3p6 3d 10 4s2। এখানে লক্ষ্য করো যে প্রত্যেকটি মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে। এখানে দেখো যে স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, অর্থাৎ 21 নম্বর যে ইলেকট্রনটি সেটা কিন্তু 3d অরবিটালে প্রবেশ করেছে। আয়রনের ক্ষেত্রে 6টি ইলেকট্রন ছিল, এসে যাওয়ার পরে 3dতে প্রবেশ করেছে। একইভাবে জিঙ্কের ক্ষেত্রে কিন্তু এসে যাওয়ার পরে 10টি ছিল, সেই 10টি ইলেকট্রন 3dতে প্রবেশ করেছে। কাজেই প্রত্যেকটি মৌলই হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টি। এর মধ্যে লক্ষ্য করো যে চতুর্থ পর্যায়ের স্ক্যান্ডিয়াম 21 থেকে শুরু করে জিঙ্ক 30 পর্যন্ত এই 10টি, ইট্রিয়াম পঞ্চম পর্যায়ের, ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম 48 পর্যন্ত 10টি, এই হচ্ছে 20। ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম সহ হাফনিয়াম থেকে মার্কারি পর্যন্ত 10টি, এই হচ্ছে 30। এবং সপ্তম পর্যায়ের অ্যাক্টিনিয়াম, থোরিয়াম সহ রাদারফোর্ডিয়াম থেকে শুরু করে কপারনিসিয়াম 112 পর্যন্ত 11টি, অর্থাৎ টোটাল 41টি মৌল হচ্ছে আমাদের এই ডি ব্লকের অন্তর্ভুক্ত। এবং এদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে n-1 d1 to 10 ns1 to 2। এখানে n এর মান হয়ে থাকে 4 5 6 7। এখন এই মৌলসমূহের মধ্যে কিছু সংখ্যক মৌল আছে যাদেরকে বলা হয়ে থাকে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল বলতে এটাই বোঝানো হয় যে সকল ডি ব্লক মৌল অন্তত একটি সুস্থিত আয়ন গঠন করতে পারবে এবং যার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে তারাই হচ্ছে অবস্থান্তর মৌল। অর্থাৎ ডি অরবিটালে 1 থেকে 9টি পর্যন্ত ইলেকট্রন যদি থাকে তাহলে সেই ডি ব্লক মৌলের নামই হবে অবস্থান্তর মৌল। তোমরা একটু লক্ষ্য করো, যেমন স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস এখানে লিখে আছে। আমরা যদি স্ক্যান্ডিয়াম 3+ আয়ন লিখি সেক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। এটা হচ্ছে আয়রনের জন্য 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। জিঙ্কের জন্য যদি আমরা লিখি 2+ 1s2
2s2 2p6 3s2 3p6 3d10। এখানে লক্ষ্য করো যে এখানে যে তিনটি মৌলের আয়নের ইলেকট্রন লেখা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে স্ক্যান্ডিয়াম আয়নের ইলেকট্রন কিন্তু কোনো ডি অরবিটাল নেই। আয়রনের ইলেকট্রন ডি অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, অর্থাৎ 6টি ইলেকট্রন আছে। আবার জিঙ্ক আয়নের ইলেকট্রন ডি অরবিটাল আছে কিন্তু ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে। কিন্তু অবস্থান্তর ধাতুর যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুসারে বলা হয়েছে যে অবশ্যই এই কোনো মৌলের আয়নের ইলেকট্রন ডি অরবিটালে 1 থেকে 9 পর্যন্ত যদি ইলেকট্রন থাকে তবেই সেই ডি ব্লক মৌলটি হবে অবস্থান্তর মৌল। অর্থাৎ ডি অরবিটাল আয়নের ইলেকট্রন না থাকলেও চলবে না, আবার আছে কিন্তু পরিপূর্ণ অবস্থায় আছে তাকেও কিন্তু অবস্থান্তর মৌল বলা যাবে না। সেই হিসেবে আমাদের কিন্তু এই যে স্ক্যান্ডিয়াম আয়নের ইলেকট্রন ডি অরবিটাল নাই, আবার জিঙ্ক আয়নের ইলেকট্রন ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে, যে কারণে এই স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুটি মৌলকে কোনো অবস্থাতেই অবস্থান্তর মৌল বলা সম্ভব নয়। অপরদিকে এই যে আয়রন এটি হচ্ছে অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌল কিন্তু উভয়ই। এই জন্য একটি প্রশ্ন প্রায়ই হতে দেখা যায় যে সব অবস্থান্তর মৌলই কিন্তু ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর নয়। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অনুধাবনমূলক প্রশ্নে আসে, উচ্চতর দক্ষতাতে আসে। তোমরা অবশ্যই এটি মনোযোগ সহকারে পড়বে। এই যে এখানে যেমনটা দেখতে পেলে যে এই মৌলগুলোর তিনটির মধ্যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌলের ক্যাটাগরিতে পড়ে না, কারণ এটার মধ্যে ডি অরবিটাল নাই, এটার মধ্যে ডি অরবিটাল আছে, ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে এই জন্য, আর এটার মধ্যে আংশিকভাবে পূর্ণ আছে এই জন্য এটি হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল। এরপরে আমাদের আজকের সর্বশেষ যে ব্লক সেটি হচ্ছে এফ ব্লক। এফ ব্লক মৌল বলতে আগের মতোই যে সকল মৌলের ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটি যদি এফ অরবিটালে প্রবেশ করে তাহলে তাকেই বলা হবে এফ ব্লক মৌল। এবং তোমরা জানো যে ষষ্ঠ পর্যায়ের কিন্তু এখানে ল্যান্থানাম থেকে শুরু করে একদম লটেশিয়াম পর্যন্ত যে 15টি মৌল আছে এটাকে বলা হয়ে থাকে ল্যান্থানয়েডস বা ল্যান্থানাইড সিরিজ বলা হয়ে থাকে। এছাড়াও রয়েছে আমাদের অ্যাক্টিনিয়ামের পরবর্তী, অর্থাৎ অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে পরবর্তী লরেন্সিয়াম পর্যন্ত 15টি মৌল রয়েছে যাকে বলা হয়ে থাকে অ্যাক্টিনয়েডস অর্থাৎ অ্যাক্টিনাইড সিরিজ। এই 30টি মৌলের মধ্যে 27টি মৌল দেখতে পাচ্ছ যে এই 30টি মৌলের মধ্যে 27টি মৌল হচ্ছে কিন্তু আমাদের এই এফ ব্লকের অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে এখানে লক্ষ্য করো যে এখানে যেটা দেখা যাচ্ছে যে 27টি মৌলের মধ্যে ল্যান্থানাম কিন্তু আমাদের এর মধ্যে পড়ে না, এই এফ ব্লকের অন্তর্ভুক্ত নয়। কারণ হচ্ছে ল্যান্থানাম মৌলের যে ইলেকট্রন সেই ইলেকট্রন দেখা যাচ্ছে যে এফ অরবিটালের ইলেকট্রন কিন্তু নেই, এখানে ডি অরবিটাল ইলেকট্রন, এই জন্য ল্যান্থানাম কিন্তু ডি ব্লকের অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক একইভাবে অ্যাক্টিনিয়াম মৌলের ইলেকট্রন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এফ অরবিটালে না থাকার জন্য এটিও কিন্তু ডি ব্লকের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদের এখানে থোরিয়ামও বাদ স্বাভাবিকভাবেই, যে এখানে দেখতে পাচ্ছ যে এই 9টি হচ্ছে থোরিয়াম, তাহলে এই ল্যান্থানাম সিরিজের অর্থাৎ ল্যান্থানাইড সিরিজের ল্যান্থানাম আর হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজের আমাদের অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম এই 3টি মৌল বাদ দিয়ে বাকি যে 27টি মৌল সেই 27টি মৌল হচ্ছে এই এফ ব্লকের অন্তর্ভুক্ত মৌল। এখানে লক্ষ্য করো যে এই ব্লকের মৌলসমূহের আমাদের সাধারণ ইলেকট্রন হচ্ছে n-2 f 1 থেকে 14, n-1 d 0 1 2 এবং ns2, এখানে n এর মান হবে 6 7। এখন এই ব্লকের মধ্যে যে আমি শুরুতে যেটা বলেছি যে অ্যাক্টিনিয়াম ল্যান্থানাইড থেকে ল্যান্থানাম থেকে শুরু করে লটেশিয়াম পর্যন্ত এই মৌলগুলোকে বলা হচ্ছে
আমাদের ল্যান্থানাইট সিরিজ। অর্থাৎ এই ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহের একটি বিশেষ নাম রয়েছে, এদেরকে বলা হয়ে থাকে বিরল মৃত্তিকা মৌল। এটি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। বিরল মৃত্তিকা মৌল কি যদি আসে তাহলে তোমরা অবশ্যই বলবে যে ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়ে থাকে। এছাড়াও এখানে আরও একটি প্রশ্ন হয় যে আন্ত অবস্থান্তর মৌল বলতে কি বোঝায়। আন্ত অবস্থান্তর মৌল বলতে কিন্তু এটাই বোঝানো হয়ে থাকে যে এফ ব্লক মৌলসমূহের মধ্যে যারা অন্তত একটি সুস্থিত আয়ন গঠন করতে সক্ষম হয় এবং যে আয়নের ইলেকট্রন আসে এফ অরবিটালে 1 থেকে 13টি পর্যন্ত ইলেকট্রন থাকবে, অর্থাৎ এফ অরবিটাল যদি আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে ওই সকল এফ ব্লক মৌলের নাম হবে আন্ত অবস্থান্তর মৌল। শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই বিদায় নিচ্ছে। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।